সরকারের দেউলিয়াত্ব যে সরকার এখনো রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারছে না। মাননীয় স্পিকার, আজকে বিএনপি তার ফান্ডামেন্টাল জায়গা থেকে সরে যাচ্ছে। মাননীয় স্পিকার, যে জুলাই জাতীয় সনদ এক অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে মাননীয় স্পিকার বিএনপি এটাকে। ৭২-এর সংবিধানকে আওয়ামী লীগ দলীয় ইশতেহারে পরিণত করেছিল, কলুষিত করেছিল, এবং জুলাই জাতীয় সনদকে বিএনপি কলুষিত করেছে, দলীয় ইশতেহারে পরিণত করেছে। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতির বক্তব্য আমি শুনিও নাই, পড়িও নাই, এবং সেই বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়াকে আমরা প্রত্যাখ্যান জানিয়েছিলাম। আমরা খুব স্পষ্টভাবে বলেছিলাম যে এই রাষ্ট্রপতির অপসারণ প্রয়োজন, তাকে গ্রেফতার করা প্রয়োজন। এই রাষ্ট্রপতির আর কোনো অধিকার নেই বঙ্গভবনে থাকার, এইখানে এসে বক্তব্য দেওয়ার। তার কিছু কুকীর্তির কথা হাউজের সামনে তুলে ধরছি। তিনি দুদকের কমিশনার ছিলেন, তাকে দুদকের কমিশনার করা হয়েছিল 3টে অ্যাসাইনমেন্ট দিয়ে। 1 নম্বর হচ্ছে খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের শাস্তি নিশ্চিত করা। 2 নম্বর পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ থেকে আওয়ামী লীগকে ক্লিন শিট দেওয়া। 3 নম্বর ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হওয়া দুর্নীতির মামলাগুলোকে বাতিল করে দেওয়া। এমন একজন ব্যক্তিকে বিএনপি সরকার রাষ্ট্রপতি হিসেবে এখনো মেনে নিচ্ছে। মাননীয় স্পিকার, 2009 সালে শেখ হাসিনার ক্যাঙ্গারু আদালতের নির্দেশে এই শাহাবুদ্দিন চুপ্পুর নেতৃত্বে 3 সদস্যের জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন অন মাইনরিটি টর্চার ইন 2001 করেছিল। এই প্রতিবেদন অনুসারে বিএনপির 26,000 বিএনপির নেতাকর্মীকে 2001 সালে ক্ষমতায় এসে কয়েক হাজার হিন্দুকে তারা হত্যা করেছে, এজন্য দায়ী করা হয়েছিল। মাননীয় স্পিকার, এবং আওয়ামী লীগ এই রিপোর্ট দেশে বিদেশে এই রিপোর্ট ফেরি করে তারা নিজেদের এখানে ক্ষমতায় থাকাটাকে পাকাপোক্ত করেছে। এই রাষ্ট্রপতি চুপ্পু এস আলমের হাতে ইসলামী ব্যাংকে তুলে দেওয়ার কারিগর, 2 কোটি আমানতকারীকে পথে বসিয়েছে। এবং জুলাই গণহত্যার সময় তার ভূমিকা, ফ্যাসিবাদের সাথে তার সংশ্লিষ্টতা সবকিছু আমরা জানি। আমাদের দুর্ভাগ্য, এই দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোষর এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। একটা আলোচনা কয়েকবার এসেছে যে রাষ্ট্রপতির অধীনে কেন শপথ নিয়েছি আমরা। তো মাননীয় স্পিকার, সেই সময় প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট কি এক? জুলাই গণঅভ্যুত্থানের পরে, 5ই আগস্টের পরে আমাদের সামনে 2টা অপশন। আমরা বলেছিলাম জাতীয় সরকার করতে হবে, সেই জাতীয় সরকারের প্রস্তাব বিএনপি নাকচ করে দিয়েছে। আমাদের সামনে আরেকটা অপশন ছিল ক্ষমতা আর্মির হাতে তুলে দেওয়া। যদি আমরা সেই দিকে আগাতাম, আজকে তারা এখানে বসতে পারতেন কিনা মাননীয় স্পিকার সেটা সন্দেহ। দেশের স্বার্থে, দেশের স্থিতিশীলার স্বার্থে আমরা সেই সময় সরকারে গিয়েছিলাম, আমরা শপথ নিয়েছিলাম। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুব স্পষ্টভাবে 2024 সালে কিন্তু এই রাষ্ট্রপতির অপসারণ চেয়েছিল। সেই সময় সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে রাষ্ট্রপতির পক্ষে অবস্থান নিয়েছিল বিএনপি। ফলে এখন তো একটা নির্বাচিত সরকার। মাননীয় স্পিকার, এখন তো চাইলেই বিএনপি রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে। সরকার দলের সদস্যরা অনেকে গৌরবের সাথে বলেছেন যে যেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরোধিতা করেছেন, সেই রাষ্ট্রপতি এখন জিয়াউর রহমানের প্রশংসা করছেন। মাননীয় স্পিকার, গাধাকে দিয়ে আপনি হাল চাষ করিয়ে এটার মধ্যে কোনো বাহাদুরি নাই। এটা আপনাদের দেউলিয়াত্ব, সরকারের দেউলিয়াত্ব যে সরকার এখনো রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারছে না। মাননীয় স্পিকার, কিছু মাননীয় সংসদ সদস্য তারা ৭২-এর সংবিধানকে ৭১-এর সাথে মিলিয়েছে। জানা নেই আসলে তারা কোন বিবেচনা থেকে এটি মিলিয়েছেন। এটা তো সবসময় আওয়ামী লীগ মিলিয়েছে। মাননীয় স্পিকার, তারা ৭২-এর সংবিধানকে ৭১-এর ফসল হিসেবে ৭১-এর চেতনার সাথে মিলিয়েছে। ৭২-এর মূলনীতিকে ৭১-এর মূলনীতি বলে ৭১-এর আদর্শ হিসেবে প্রচার করেছেন। আমরা তো সেটার বিরোধিতা করেছি মাননীয় স্পিকার সব, এবং বিএনপির বহু নেতা এটার বিরোধিতা করেছে। মাননীয় স্পিকার, ৭২-এর সংবিধানের ক্রিটিসিজম, সমালোচনা ৭২ সাল থেকেই বাংলাদেশে শুরু হয়েছে। ৭২-এর সংবিধানের সমালোচনা মোটা দাগে ৩টি। প্রথমত, এই সংবিধান স্বাধীন বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিরা প্রণয়ন করে নাই। ৭২-এর সংবিধান রচনা করেছিল যারা ৭০-এর নির্বাচনে আইয়ুব খানের এলএফের অধীনে যারা নির্বাচিত হয়েছিল পাকিস্তানের শাসনতন্ত্র রচনা করার জন্য। মাননীয় স্পিকার, দ্বিতীয়ত, এই ৭২-এর সংবিধান ইনহেরেন্টলি এটা একটা আনডেমোক্রেটিক কনস্টিটিউশন। একজন ব্যক্তির হাতে সকল ক্ষমতা অর্পণ করা হয়েছিল। মাননীয় স্পিকার, সেই সময় শেখ মুজিবকে সামনে রেখে এই সংবিধান তৈরি করা হয়েছিল। ফলে স্বৈরতন্ত্রের বীজ কিন্তু সেই ৭২-এর সংবিধান থেকে বাংলাদেশে শুরু হয়েছিল। মাননীয় স্পিকার, আজকে বিএনপি তার ফান্ডামেন্টাল জায়গা থেকে সরে যাচ্ছে। মাননীয় স্পিকার, শুধু জামাত ইসলাম ৭২-এর বিরোধিতা করেছে বলে কি বিএনপি এখন আওয়ামী লীগের পজিশনে চলে গিয়েছে? স্পিকার, ৭২-এর সংবিধানের বিরোধিতা করেছেন বদরুদ্দিন উমর, ৭২-এর সংবিধানের বিরোধিতা করেছেন মাওলানা ভাসানী, ৭২-এর সংবিধানের বিরোধিতা করেছেন কমরেড মুজাফফর আহমেদ, ৭২-এর সংবিধানের বিরোধিতা শত শত মুক্তিযোদ্ধারা করেছেন। মাননীয় স্পিকার, ফলে এই ৭২-এর সংবিধানকে বাতিল করার একটা সুযোগ আমাদের এসেছিল 1975 সালের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে। জিয়াউর রহমানের এটা একটা ঐতিহাসিক ভুল বলবো মাননীয় স্পিকার, তার প্রতি সম্মান রেখে, যে আমরা সেই সময় সেই অপরচুনিটি মিস করেছি। আমরা একটা গণপরিষদ দিয়ে নতুন সংবিধান করতে পারি না, এবং এই অপরচুনিটি আমরা এই 2400 মিস করেছি এবং এখনো করতে যাচ্ছি। মাননীয় স্পিকার, 5ই আগস্টের পরে যখন সংস্কারের আলোচনা আসলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা
তাদের পক্ষ থেকে আমরা বলেছিলাম আমরা নতুন সংবিধান চাই বা সংবিধান পুনর্লিখন চাই। বিএনপি বলেছিল তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। ফলে 5ই আগস্টের পর থেকে রাস্তা দুটি আলাদা হয়ে গেছিল মাননীয় স্পিকার। তখন আমরা একটা মধ্যপন্থায় আসলাম যে আমরা সংস্কারে আসি। সেই জায়গা থেকে সংস্কার কমিশন ঐক্যমত, সেখানে আলোচনা হলো। এখন সাংবিধানিক সংস্কার পরিষদ করার কথা গণভোটে বলা হলো। এখন বিএনপি সেই জায়গা থেকে সরে গিয়েছে। এখন বিএনপি যদি সেই জায়গা থেকে সরে যায়, আমাদেরকে পূর্বের জায়গায় ফেরত যেতে হবে মাননীয় স্পিকার। সংবিধান পুনর্লেখনের দাবি আমাদেরকেও জানাতে হবে। তারা যদি 72-এর পক্ষে এরকম অটল অবস্থানে থাকে। জুলাই সনদ নিয়ে অনেক কথা হয়েছে মাননীয় স্পিকার। জুলাই সনদ, জাতীয় জুলাই সনদ, আমরা যেদিন স্বাক্ষর হয়েছিল, আমরা জাতীয় নাগরিক পার্টি সেদিন স্বাক্ষর অনুষ্ঠানে যাইনি মাননীয় স্পিকার। এবং পরবর্তীতে আমরা স্বাক্ষর করেছি বলা যায় না, আমরা সেখানে আমাদের কমেন্টটা দিয়ে এসেছিলাম মাননীয়। জুলাই জাতীয় সনদ, জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে এত কষ্টের যে ফসলটাকে, সেইটাকে মাননীয় স্পিকার নোট অফ ডিসেন্ট দিয়ে সেটাকে কলুষিত করে ফেলা হয়েছে। যেদিন জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হয়, সেদিন জুলাই জাতীয় সনদের মেজর সংস্কারগুলোতেই পাশে একটা নোট লেখা হয়েছে যে কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইস্তিহার উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহলে তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারে। তাহলে যেই দল নির্বাচনে জয়ী হবে তারা তাদের ইস্তিহার অনুযায়ী সবকিছু করবে মাননীয় স্পিকার। এটার জন্য ঐক্যমতের কোনো প্রয়োজন হয় না। আপনি যদি নির্বাচনে জিতে আপনার ইস্তিহার মতোই সবকিছু করবেন, তাহলে আপনার সাথে আমার কিসের ঐক্যমত, কিসের আলোচনা? এবং সেই নোটগুলো কিভাবে লেখানো হয়েছে, কিভাবে বল প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে ঐক্যমত কমিশনকে চাপ দিয়ে লেখানো হয়েছে মাননীয় স্পিকার, এটা ঐক্যমত কমিশনের আমি মনে করি এখন বলার সুযোগ এসেছে, সময় এসেছে। ফলে জুলাই জাতীয় সনদকে আমরা একসেপ্ট সেই সময় করতে পারি নাই। এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষাকে ধার করে আমি বলতে চাই যে জুলাই জাতীয় সনদ এক অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে মাননীয় স্পিকার বিএনপি এটাকে। 72-এর সংবিধানকে আওয়ামী লীগ দলীয় ইস্তিহারে পরিণত করেছিল, কলুষিত করেছিল, এবং জুলাই জাতীয় সনদকে বিএনপি কলুষিত করেছে, দলীয় ইস্তিহারে পরিণত করেছে মাননীয় স্পিকার। আপনি বলছেন জুলাই জাতীয় সনদ, তারপরে আপনি দেখাচ্ছেন হচ্ছে আমার দলীয় ইস্তিহার, তাহলে এখানে তো কোনো ঐক্যমতের সুযোগ নাই। এরপরে আসলো গণভোট। গণভোটটাকে সবাই মেনে একটা কনসেনসাসের ভিত্তিতেই তো আমরা এই গণভোটে সবাই মিলে অংশগ্রহণ করলাম মাননীয় স্পিকার। বিএনপি এবং তৎকালীন বিএনপির বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এবং চেয়ারপারসন তিনি নিজেও সংস্কারের পক্ষে, হ্যাঁ পক্ষে ভোটে প্রচারণা করেছেন। ফলে আপনাদের ইলেকশনের আগে এটা পরিষ্কার করা প্রয়োজন ছিল যে এই গণভোট আপনারা মানেন না, এই গণভোটে হ্যাঁ বা না জিতুক এটার সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই। ওনারা কিন্তু মাননীয় স্পিকার সেটা করেননি। ফলে জুলাই গণভোট এটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং গণরায়। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজেই সেই সময় বলেছেন যে গণরায় হচ্ছে সার্বভৌম ক্ষমতা, জনগণের রায় আসলে সেটা সকলেই মেনে নিতে বাধ্য হবে, এমনকি যদি সেটার বিরুদ্ধেও কেউ বিজয়ী হয় তারাও সেটা মেনে নিতে বাধ্য হবে। ফলে আমরা মনে করি যে এই গণভোট অনুসারে যে সাংবিধানিক সংস্কার পরিষদ, অতি দ্রুত সময়ের মধ্যে সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন করা উচিত, এর সুরাহা করা উচিত। আমরা তো মাননীয় স্পিকার অনেক দূর সরে এসেছি, নতুন সংবিধানের জায়গা থেকে সরে আসতে আসতে আমরা কোথায় আসলাম? আমরা খুবই সামান্য কিছু দাবি এখানে এসেছে, জুলাই জাতীয় সনদ বা গণভোট যেটাই বলেন না কেন, যে একটা উচ্চকক্ষ হবে ভোটের অনুপাতে, তত্ত্বাবধায়ক সরকার হবে। মুক্তিযুদ্ধকে মাননীয় স্পিকার আমরা শ্রদ্ধা করি। আমরা মনে করি এই প্রজন্ম যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের নতুন রূপ তৈরি হয়েছে, মুক্তিযুদ্ধের নবায়ন হয়েছে। ফলে মুক্তিযুদ্ধের সাথে জুলাই গণ অভ্যুত্থানের কোনো সাংঘর্ষিক অবস্থান নেই। আমরা বারবার বলেছি মুক্তিযুদ্ধ, জুলাই গণ অভ্যুত্থান হচ্ছে মুক্তিযুদ্ধেরই আরেকটি ধারাবাহিকতা। জুলাই গণ অভ্যুত্থান এক বিশেষ ঘটনা বাংলাদেশের ইতিহাসে, মুক্তিযুদ্ধ এক বিশেষ ঘটনা, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ফাউন্ডেশন মাননীয় স্পিকার। এটার ব্যাপারে আমরা আনকম্প্রোমাইজেবল, এটা নিয়ে কোনো বিতর্কের কোনো সুযোগ নাই। তবে এই কথাটা ওনারাই বারবার বলে মুক্তিযুদ্ধকেও ছোট করতেছেন, জুলাই গণ অভ্যুত্থানকেও ছোট করতেছেন, এবং মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের রাজনীতি গত 50 বছর ধরে হয়েছে। আমরা এই সমাধান এখনো কেন করতে পারিনি মাননীয় স্পিকার? এর দায়ভার কে নেবে? বিএনপি কি নেবে না, যারা 29 বছর জামাতের সাথে রাজনীতি করেছে? একটা কথা তো এখন সবাই বলে, সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। জুলাই গণ অভ্যুত্থানের পরে, স্বাধীনতার 54-55 বছর পরে জাতীয় সংসদে মুক্তিযুদ্ধের পক্ষ আর বিপক্ষ বলে ভাগ থাকবে, এটা তো মাননীয় স্পিকার আমরা প্রত্যাশা করি না, এটা এই প্রজন্ম প্রত্যাশা করে না। মুক্তিযুদ্ধ যেমন কোনো দেশের ষড়যন্ত্র না, আবার মুক্তিযুদ্ধের নাম করে এদেশে যে লুটপাট ফ্যাসিবাদ কায়েম হয়েছে সেটাও আমাদের ভুলা যাবে না মাননীয় স্পিকার। জুলাই গণ অভ্যুত্থান সকলের অংশগ্রহণে হয়েছিল, এটা আমরা বারবার বলেছি। বিএনপি তো অবশ্যই জুলাই গণ অভ্যুত্থানে ছিল, আমাদের সাথেই ছিল। এবং সেই সময়ের একটা উক্তি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছিলেন যে এই আন্দোলনের সাথে আমাদের সম্পর্ক নাই, এটা ছাত্রদের আন্দোলন। তার ওই বক্তব্য সঠিক ছিল মাননীয় স্পিকার। আমাকে ডিজিএফআই, ডিবি, এসবি, বাংলাদেশের হেন কোনো গোয়েন্দা সংস্থা নাই যারা আমাকে ইন্টারগেশন করেছে, টর্চার করেছে এবং একটা কথা বারবার বলানোর চেষ্টা করেছিল যে এই আন্দোলন বিএনপি জামাতের আন্দোলন।
যারা আগুন লাগিয়েছে তারা বিএনপি জামাতের সন্ত্রাসী, এটা একবার তোমরা শুধু বলো। ডিবি অফিসের শেষ পর্যন্ত আমরা বাধ্য হয়েছি আন্দোলন স্থগিতের ঘোষণা দিতে, কিন্তু কখনো এই কথাটা মাননীয় স্পিকার আমরা বলিনি। কিন্তু একটা জায়গা আমরা ফারাক করতে চাই, যে এই গণ অভ্যুত্থান কোনো দলীয় আন্দোলন নয়। 90-এর গণ অভ্যুত্থান, 69-এর গণ অভ্যুত্থান থেকে এই গণ অভ্যুত্থানের পার্থক্য রয়েছে মাননীয় স্পিকার। এই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা নেতৃত্বে নয়, সামনে পিছনে ছিল মাননীয় স্পিকার, সামনে সাধারণ জনগণ ছিল, ছাত্ররা ছিল। ফলে সেই হিসেবেই এই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া উচিত। এখন যদি বলা হয় যে অমুকের নেতৃত্বে এই গণ অভ্যুত্থান হয়েছে, আমাদের লোকেরা এই গণ অভ্যুত্থান করেছে, এটা মাননীয় স্পিকার এই গণ অভ্যুত্থানের সাথে যারা সাধারণ মানুষ নেমেছিল, যারা শহীদ হয়েছে, তাদের সাথে মাননীয় স্পিকার বিশ্বাসঘাতকতা করা হবে। আমি দুইটা কোটেশন বলতে চাই মাননীয় স্পিকার। 7ই আগস্টে নয়াপল্টনের সমাবেশে জনাব তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, 1971 ছিল স্বাধীনতা অর্জনের আন্দোলন, আর 2024-এর আন্দোলন হলো সেই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন। এই আন্দোলনে অংশ নেওয়া প্রতিটি ছাত্র জনতা আজ থেকে নতুন দিনের মুক্তিযোদ্ধা। মাননীয় স্পিকার, মুক্তিযুদ্ধের সাথে আমরা তুলনা করছি এই জায়গা থেকে, কারণ আমাদের কাছে এটা প্রায় যুদ্ধ সময় একটা পরিস্থিতি ছিল। 6 আগস্ট বঙ্গভবনে আলোচনা শেষে ব্রিফিং এ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে আমাদের নতুন এক সকাল উপহার দিয়েছে। বাংলাদেশ আজ দ্বিতীয়বার স্বাধীন হলো, এই স্বাধীনতা আমাদের রক্ত দিয়ে রক্ষা করতে হবে মাননীয় স্পিকার। আমরাও বলি রক্ত দিয়ে রক্ষা করতে হবে। মাননীয় স্পিকার, জঙ্গিবাদ নিয়ে নতুন করে কথা আসছে, সরকারের প্রতি অনুরোধ থাকবে আপনারা একটু সমন্বয় করে বক্তব্য দিন। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন জঙ্গিবাদ নেই, আবার মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলছেন জঙ্গিবাদ আছে, জঙ্গি আছে। তবে একটা জিনিস, যে জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স মাননীয় স্পিকার। এটা বাংলাদেশের সিকিউরিটি প্রশ্ন, এবং এটা সরকার এককভাবে ডিল করতে পারবে না। এটা জাতীয় ঐক্য লাগবে, এবং সরকারকে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করবে এই বিষয়ে। তবে বিগত আমলের মতো এবং ওয়ারেন্ট টেররের প্রজেক্ট হিসেবে যাতে বাংলাদেশে কোনো জঙ্গিবাদের নাটক না হয় মাননীয় স্পিকার, এটাও আমাদের মাথায় রাখবে। একটা বিষয় যে সরকার এখন বলে দিচ্ছে যে বিরোধী দল কিভাবে কথা বলবে, কিভাবে বিরোধিতা করবে, এবং বিরোধী দলের পতনও হয়ে যাবে, এরকম কথা মাননীয় স্পিকার সংসদে আমাদের শুনতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক স্বপ্ন নিয়ে গিয়েছিলাম। প্রথম মাসে মাননীয় স্পিকার হতাশ হয়েছিলাম যখন দেখেছি হলের সিস্টেম, যখন দেখেছি বিশ্ববিদ্যালয়ের সিস্টেম, এবং এই সংসদে মাননীয় স্পিকার প্রথম অধিবেশনে আমি অনেক হতাশ হয়েছি। সংসদ সরকারি দলের সদস্যরা যেভাবে স্তুতি করেছে, যেভাবে সংবিধান সংস্কার পরিষদকে বাতিল করে দেওয়া হয়েছে, যেভাবে গণভোটকে অস্বীকার করেছে, মাননীয় স্পিকার আমি আশা করব আমাদের এই হতাশা অতি দ্রুতই শেষ হবে, এবং আমরা যেই কমিটমেন্ট জনগণের কাছে করেছি সেই সকল প্রতিশ্রুতি আমরা রক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।